সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করযোগ্য আয় নিরূপণের প্রস্তুতি। অর্থাৎ যারা ব্যক্তি করদাতা রয়েছেন তাদের করযোগ্য আয় প্লাস হলো রিটার্ন দাখিলের জন্য যে পূর্ব প্রস্তুতি নিতে হয় সেই পূর্ব প্রস্তুতি নিয়েছেন কিনা বা পূর্ব প্রস্তুতির জন্য কি কি বিষয়গুলো আপনাকে মাথায় রাখা উচিত সেই বিষয়টুকু নিয়ে কথা বলবো এবং পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি ধরনের ডকুমেন্টসগুলো এখন থেকে আপনাকে কালেক্ট করতে হবে। কারণ আপনারা ইতিমধ্যেই জেনে আসছেন যে আমাদের যে ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিলের যে সময় সেটা 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে, এটা অলরেডি আপনারা অবগত আছেন। এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। তো এই রিটার্ন দাখিল করতে হলে আপনার প্রাথমিকভাবে করযোগ্য আয়টা তো আগে নিরূপণ করতে হবে, তারপরে না আপনাকে দেখতে হবে যে ট্যাক্স হলো কিনা। তো সেইটার প্রাথমিক প্রস্তুতিটা কী, করযোগ্য আয় নিরূপণ করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি বিষয়গুলোর উপর আপনাকে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টুকু নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে করযোগ্য আয় নিরূপণের প্রস্তুতি হিসেবে কি কি বিষয়গুলোর প্রতি আপনাকে ফোকাস করতে হবে, কিভাবে আপনি করযোগ্য আয়টুকু নিরূপণ করবেন এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে যাই আমাদের মূল টপিকসে, যে আমরা করযোগ্য আয় নিরূপণের পূর্ব প্রস্তুতি হিসেবে কী কী বিষয়গুলো আমরা ফোকাস করব। এখানে বলা হয়েছে, দেখেন, ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 1 জুলাই থেকে 30 নভেম্বর, আমরা অলরেডি এর মধ্যে বলেছি, এবং উক্ত সময়ের পূর্ববর্তী 1 জুলাই থেকে 30 জুন 2022, অর্থাৎ 1 জুলাই 2021 থেকে 30 জুন 2022 পর্যন্ত সময়ের মোট আয় সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করে রিটার্ন দাখিলের প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। এবং ব্যক্তি শ্রেণীর যে করদাতা রয়েছেন, যাদের বেসিক্যালি যারা পুরুষ, তাদের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, এবং 3 লক্ষ টাকার বেশি যদি হয়, এজন্য বলা হয়েছে 3 লক্ষ টাকা বা তার বেশি তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে উক্ত সীমা তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব ব্যক্তি করদাতার জন্য 3,50,000 টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের জন্য 4,75,000 টাকা এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য 4,50,000 টাকা। এই বিষয়টুকু আমরা দেখলাম। তাহলে এইটা আমরা চলুন আমরা একটু আয়কর নির্দেশিকাতে কীভাবে বলা আছে সেই বিষয়টুকু আমরা একটু দেখে আসি। দেখেন, আয়কর নির্দেশিকাতেও কিন্তু বলা হয়েছে যে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে ওই কথাগুলোই, যে স্বাভাবিক ব্যক্তি 3 লক্ষ টাকার বেশি হলে রিটার্ন দাখিল করতে হবে, তৃতীয় শ্রেণীর বা তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা প্লাস হলো 65 বছর তদূর্ধ্ব বয়সের ক্ষেত্রেও আপনার 3,50,000 টাকা, এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা বা করদাতাদের ক্ষেত্রে হলো 4,75,000 টাকার বেশি হলে, এবং প্রতিবন্ধী করদাতা হলো 4,50,000 টাকা। এবং আরও বিষয় রয়েছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, সেটা তো আমরা জানেন, কিন্তু এই বছরে যে পরিবর্তনটা আসছে এটা প্রতি বছরই থাকে, যে যাদেরকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে এই বিষয়টুকু নিয়ে বলবো না। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণক উপস্থাপন করতে হবে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া আপনি ওই সংশ্লিষ্ট সেবাগুলো পাবেন না। তাহলে ওই সংশ্লিষ্ট সেবাগুলো কি কি? দেখেন, 1 নম্বরে বলা হয়েছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি 5 লক্ষ টাকার অধিক আপনি ঋণ নেন তাহলে আপনাকে রিটার্ন জমার প্রমাণক দিতে হবে। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে হলেও আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি এবং বহাল রাখতে, অর্থাৎ আইআরসি এবং ইআরসি, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন করতে হলে আপনাকে রিটার্ন জমার প্রমাণক বা অ্যাকনলেজমেন্ট বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে। তার সমবায় সমিতির নিবন্ধন পেতে হলেও দিতে হবে। সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন করতে, সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বাইনানামা বা আমমুক্তারনামা যেটাই করেন না কেন আপনার রিটার্ন জমার প্রমাণক দিতে হবে। ক্রেডিট কার্ড প্রাপ্তি এবং বহাল রাখতে হলেও আপনাকে রিটার্ন জমার প্রমাণক দিতে হবে। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার হিসেবে বা সমঝোতা পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি এবং বহাল রাখতে হলেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স
রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর অধীনে নিকা রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি বহাল রাখতে হলেও আপনাকে রিটার্ন জমার প্রমাণক দিতে হবে। এবং বলা হয়েছে যে ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি এবং বহাল রাখতে হলেও রিটার্ন জমার প্রমাণক দিতে হবে। 12তে বলা হয়েছে ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স এবং ছাড়পত্র প্রাপ্তি এবং নবায়নেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। 13তে বলা হয়েছে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে হলেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। 15 নম্বরে বলা হয়েছে লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো কোস্টার, কার্গো ডাম্পার সহ যে কোনো ধরনের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি এবং বহাল রাখতে। 16তে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি এবং নবায়ন। যারা ইট ভাটা দিতে চান তাদের অনুমতি এবং নবায়নের ক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। 17তে বলা হয়েছে যে সিটি কর্পোরেশন বা জেলা সদর পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তির ক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। 18তে বলা হয়েছে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে হলেও আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। 20-এ বলা হয়েছে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি বহাল রাখতে হলে আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। এরপরে বলা হয়েছে 21-এ বলা হয়েছে যে অগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি বহাল রাখতে হলেও রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার জন্য লাগবে 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিসের সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণক লাগবে। 10 লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কখনো 10 লক্ষ টাকার বেশি ব্যালেন্স কখনো থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। এবং 5 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্রকেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। মোটরযান, স্পেস, স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদের সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে। উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্ত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি প্রাপ্তিতেও আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে। সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের প্রচলিত কোনো আইন বা অধ্যাদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারীর 16,000 টাকা বা তদূর দক্ষতায় 16,000 টাকা বা তদূর্ধ্ব বেতন প্রাপ্তিতেও আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। 30-এ বলা হয়েছে মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে যারা টাকায় স্থানান্তরের ব্যবসা করেন, যেমন মোবাইল ফোনের মাধ্যমে রিচার্জ ব্যবসা করে কমিশন পান, ফি পান, এসবের ক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রেও আপনাকে কী করতে হবে? রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। অ্যাডভাইজরি, কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হতে কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও আপনাকে প্রমাণক দিতে হবে। মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে যারা হাই স্কুলে চাকরি করেন, অর্থাৎ মান্থলি যে পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির অধীনে তাদের বেতন 16,000 টাকার ঊর্ধ্বে হলেও আপনাকে কী করতে হবে? রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নবায়নে যারা বিমা কোম্পানির এজেন্সি বিজনেস করেন তাদের ক্ষেত্রেও, এবং দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করলেও আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক জমা দিতে হবে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থায় বিদেশি অনুদান ছাড়ে। 36-এ বলা হয়েছে বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যারা বিজনেস করতেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বিক্রয় করতেছেন, তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলে প্রমাণক লাগবে। 37-এ বলা হয়েছে কোম্পানি আইন 1994 এর অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। 38-এ বলা হয়েছে পণ্য সরবরাহ চুক্তি বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস যখন দাখিল করবেন তখন রিটার্ন দাখিলে প্রমাণক লাগবে। এবং আপনার 39-এ বলা হয়েছে পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি, অর্থাৎ বিল অফ এন্ট্রি করার সময় আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে। 40-এ বলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চিটাগং উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্তে ভবন নির্মাণের নকশা, এক কথায় যদি এই বর্ণিত এরিয়ার মধ্যে ভবন নির্মাণের নকশা নিতে চান বা ভবন নির্মাণের নকশা দাখিলকালে আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক
জমা দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেই বিষয়টুকু আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন রিটার্ন দাখিলের পূর্বে প্রস্তুতির ক্ষেত্রে আপনার তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এই সেবার ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। এবারে আসি রিটার্ন দাখিলের প্রমাণকের যে ব্যাপারটা আমরা দেখলাম। এখন আমরা কি কি প্রস্তুতি নিব, তাহলে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়টুকু আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করব। তাহলে কি আমাদের যে বিষয়টুকু রয়েছে সেখানে আমরা আরেকটু দেখব যে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজনীয় কাগজপত্র বা দলিলাদি, এই সংশ্লিষ্ট কাগজপত্র বা দলিলাদি ছাড়া আপনি রিটার্ন দাখিল করতে পারবেন না। তার মানে রিটার্ন দাখিলের পূর্ব প্রস্তুতি হিসেবে এই ডকুমেন্টসগুলো লাগবে। তাহলে সংশ্লিষ্ট কি কি ডকুমেন্টস দেখেন, বলা হয়েছে পুরনো আয়কর রিটার্নের ফটোকপি। যারা পুরাতন করদাতা তাহলে আগের বছরের আয়কর রিটার্নের ফটোকপি লাগবে, কারণ গত বছরের আয়কর রিটার্নের ফটোকপি ছাড়া এই বছরের রিটার্ন ফিল আপ করা যাবে না। কারণ কোন ধরনের অ্যাসেট দেখানো হয়েছে, লাইবিলিটিস দেখানো হয়েছে, ওয়েলথ কত, এই বিষয়টুকু লাগবে। 2 হলো ইটিআইএন এর ফটোকপি, 3 হলো এনআইডি এর ফটোকপি, 4 হলো পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার 5 বলা হয়েছে বেতন সার্টিফিকেট বা বেতন খাতে আয় বিবরণ। যাদের বেতন ইনকাম ফ্রম স্যালারি তাদের অবশ্যই বেতন সার্টিফিকেট অর্থাৎ স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে। আপনার 12 মাসে কত টাকার বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, বোনাস পাইছেন পুরো বিবরণী ওইখানে থাকবে এবং সংশ্লিষ্ট 12 মাসে কত টাকা ট্যাক্স কর্তন করা হয়েছে সেটাও স্যালারি সার্টিফিকেটে থাকতে পারে। এবং 6 বলা হয়েছে 1/7/2021 থেকে 30/2022 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংকে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সমস্ত অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট লাগবে 12 মাসের। 7 বলা হয়েছে ভবিষ্যৎ তহবিলের বিবৃতি অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, যেটাকে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের একটা স্টেটমেন্ট লাগবে যে আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল, সংশ্লিষ্ট বছরে কতটুকু কন্ট্রিবিউশন করেছেন, কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন এবং ক্লোজিং ব্যালেন্স কত। এই ক্লোজিং ব্যালেন্সটা আপনার সম্পদ বিবরণীতে দেখাইতে হবে। 8 নম্বরে বলা হয়েছে সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তির বিবরণী। সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তির বিষয়টা আপনি ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সকল জায়গায় বলা রয়েছে যে আয়কর কর্তনের সনদপত্র যেটাকে বলা হচ্ছে, ওই আয়কর কর্তনের সনদপত্রের মধ্যে কয়টা সেভিংস সার্টিফিকেট আছে, সেভিংস সার্টিফিকেট নাম্বার, কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, কত টাকা ট্যাক্স কর্তন করা হয়েছে, ডিটেলসটা বলা থাকবে এই আমাদের সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তি বিবরণীতে। এরপর আসি ডিভিডেন্ড প্রাপ্তির বিবরণী। ডিভিডেন্ড প্রাপ্তির বিবরণী অর্থাৎ যে প্রতিষ্ঠানের শেয়ার আপনি কিনেছেন বা শেয়ার বিজনেস করতেছেন সেই প্রতিষ্ঠানের একটা শেয়ার সার্টিফিকেট পাবেন। সেই শেয়ার সার্টিফিকেটে আপনার শেয়ারের ক্রয় মূল্য দেওয়া থাকবে, কত টাকা ডিভিডেন্ড পেয়েছেন সেটা বলা থাকবে, শেয়ার বিক্রি করার ফলে আপনার রিয়ালাইজড কত টাকা গেইন হয়েছে সেটাও বলা থাকবে। তাহলে ওই সার্টিফিকেটটা আপনার লাগবে। 10 বলা হয়েছে বিদেশ থেকে প্রাপ্ত অর্থের বিবরণী। যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে টাকা পাঠায় আপনার কাছে অথবা আপনি বিদেশে জব করেন, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, তাহলে বিদেশ থেকে টাকা পাঠানো যে হয়েছে সেইটার প্রাপ্ত অর্থের বিবরণী আপনার লাগবে, বিদেশ থেকে যদি কোনো কারণবশত আপনি টাকা পেয়ে থাকেন। 11তে বলা হয়েছে জমি বিক্রয় জনিত প্রাপ্ত অর্থের বিবরণী। আপনি জমি বিক্রয় করলে এর দলিল হিসেবে প্রথম কথা হলো একটা ডিড লাগবে, ডিডে কত টাকা উল্লেখ রয়েছে এবং সেই টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা তার ব্যাংক স্টেটমেন্টও লাগবে। এটার একটা বিবরণী আপনি তৈরি করতে পারেন। তাহলে জমি বিক্রয় বা জনিত অর্থ যে ব্যাংকিং চ্যানেলে ঢুকলো সেই ব্যাংক স্টেটমেন্ট প্লাস হলো দলিল লাগবে। 12তে বলা হয়েছে কৃষিখাতে আয় প্রাপ্তির বিবরণী। কৃষিখাতে আয় প্রাপ্তির বিবরণী আপনি একটা নিজে তৈরি করবেন। আপনার কত বিঘা জমি রয়েছে, পার বিঘাতে কত মন ধান উৎপাদন হয় বা ফসল উৎপাদন হয় এবং সেখান থেকে যদি হিসাব না রাখেন তাহলে আপনার 60% কস্টিং ধরে নিয়ে বাকি 40% প্রফিট হয়ে যাবে। তার একটা হিসাব তৈরি করবেন, কত মন ধান উৎপাদন করলেন সারা বছরে, কত টাকায় বিক্রি করলেন, এখানে কস্ট অফ প্রোডাকশন কত, অর্থাৎ যদি 60% কস্ট অফ প্রোডাকশন বাদ দেন বাকি 40% আপনার ইনকাম হিসেবে দেখাইতে পারবেন। 13তে বলা হয়েছে ব্যবসা বা পেশা খাতে আয় বিবরণী। ব্যবসা বা পেশা খাতে আয় বিবরণী আপনাকে তৈরি করতে হবে। যদি আপনি প্রফেশনাল ইনকাম হয়ে থাকে, প্রফেশনাল বা বিজনেস করে থাকেন, কেমন কনসালটেন্সি সার্ভিস হয়ে থাকতে পারে, যারা ডাক্তারি পেশায় রয়েছে, প্রফেশনাল ইনকাম যাদের আছে তাদের একটা হিসাব করতে হবে প্রফেশনাল ইনকাম কত, খরচ কত, বাদ দেওয়ার পরে রিমেনিং যেটা থাকবে সেটা হবে আপনার নিট ইনকাম। ব্যবসার ক্ষেত্রেও আপনাকে এক কথা একটা ইনকাম স্টেটমেন্টস তৈরি করতে হবে। ইনকাম স্টেটমেন্টস এবং ব্যালেন্স শিট সেটা দুইটা ক্ষেত্রে হতে পারে, সেটা ইনকাম ফ্রম প্রফেশনও হতে পারে, ইনকাম ফ্রম বিজনেসও হতে পারে। সেই প্রাপ্তির বিবরণীটা তৈরি করতে হবে। বাড়ি ভাড়া আয় প্রাপ্তির বিবরণী, অর্থাৎ আপনার যদি 5 তলা বাড়ি থাকে তাহলে প্রত্যেকটা ফ্লোর কত টাকায় ভাড়া দিয়েছেন
তাহলে একটা ফ্লোর যদি 12,000 টাকায় বা 10,000 টাকা ভাড়া দেন তাহলে 12 মাসে কত, যদি একটা ফ্লোর হয় তাহলে 10,000 টাকা করে হলে প্রতি মাস 12 মাসে 1,20,000 টাকা। এটার একটা বিবরণী তৈরি করবেন। পাশাপাশি এখান থেকে আপনাকে তৈরি করতে হবে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স যে 1/4 সেটার আপনার বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা একটা স্টেটমেন্টস আপনাকে তৈরি করতে হবে। এবং এখানে সিটি কর্পোরেশনের যে কিছু মিউনিসিপ্যাল ট্যাক্স থাকবে, আপনি যদি লোন নিয়ে বাড়ি করেন তাহলে লোনের ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে, এরকম ইন্স্যুরেন্স করা থাকলে সেটা থাকবে। যদি ভ্যাকান্ট থাকে কোন 2-1 মাস, ভ্যাকান্সি অ্যালাউন্সটা দিয়েই আপনাকে বাড়ি ভাড়া আয় প্রাপ্তির বিবরণী তৈরি করতে হবে। এই বাড়ি ভাড়া আয় প্রাপ্তির বিবরণী তৈরির জন্য আলাদা আমাদের একটা ভিডিও রয়েছে, যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন সেটা আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। 15 নম্বরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন সংক্রান্ত আয়প্রাপ্তির বিবরণী। অবসরে যারা গেছেন তাদের পেনশন প্রাপ্তির একটা বিবরণী থাকবে, একটা ডকুমেন্টস থাকবে এবং ওই টাকাটা ব্যাংকিং চ্যানেলে ঢুকবে। তাহলে ওইখান থেকে আপনি মার্ক করে দেবেন যে পেনশনের টাকাটা কীভাবে কোন সময়তে পেলেন। 16তে বলা হয়েছে অন্যান্য আয় প্রাপ্তির বিবরণী। যদি অন্য কোনো সোর্স থাকে, কেমন ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, তাহলে ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক স্টেটমেন্ট থেকে পাবেন। ডিভিডেন্ডস ইনকাম ডিভিডেন্ড স্টেটমেন্ট থেকে পাবেন। এফডিআর যদি করে থাকেন এফডিআর স্টেটমেন্ট থেকে এফডিআরের ইন্টারেস্ট ইনকাম পাবেন। এরকম ইনকাম অর্থাৎ যে 7টা হেড রয়েছে সেই 7টা হেড বা 10টা হেডের বাইরে যে ইনকামগুলো সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে, সেই স্টেটমেন্টসগুলো আপনি কালেক্ট করবেন। যেমন এখানে বলা হয়েছে যে ফিক্সড ডিপোজিট ডিপিএস বিনিয়োগ সংক্রান্ত বিবরণী। এই ফিক্সড ডিপোজিট বা ডিপিএস বা সংক্রান্ত যে স্টেটমেন্ট সেখানে কিন্তু আপনি ইন্টারেস্টও পাবেন, সেখানে কত টাকা আপনি ফিক্সড ডিপোজিট করছেন বা ডিপিএস করেছেন সেখান থেকে পাবেন। তার মানে স্টেটমেন্ট করে আপনি পেয়ে যাবেন। 18তে বলা হয়েছে নতুন সঞ্চয়পত্র ক্রয়ের বিবরণী। নতুন যে সঞ্চয়পত্র ক্রয় করছেন তার একটা বিবরণী তৈরি করুন, কতগুলো সঞ্চয়পত্র আপনি করেছেন, 5টা বা 7টা বা 1টা বা 2টা সেইটা। 19এ বলা হয়েছে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড জিপি ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তথ্যাবলী বা ডকুমেন্টস আপনি কালেক্ট করে রাখবেন। 20এ বলা হয়েছে জীবন বীমার প্রিমিয়াম প্রদানের তথ্যাবলী, অর্থাৎ জুলাই টু জুনে কত টাকা জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেছেন, আগের বছরের যে ওপেনিং ব্যালেন্স, এই বছরে যত টাকা প্রদান করলেন, টোটাল মিলিয়ে আপনার ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এবং বিও হিসাবধারীদের বিও হিসাব বিবরণী, অর্থাৎ যারা শেয়ার বিজনেস করেন তাদের বিও হিসাবধারীদের একটা বিও হিসাব বিবরণী থাকবে, যেটা শেয়ার সার্টিফিকেটের মতোই থাকবে। সেখানে কত টাকা শেয়ার রয়েছে, এর মার্কেট প্রাইস কত টাকা ডিভিডেন্ডস পাইছেন, কত টাকা রিয়ালাইজড গেইন হয়েছে, ডিটেলসটা ওখানে থাকবে। 22এ বলা হয়েছে জমি ক্রয় সংক্রান্ত তথ্যাবলী। যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, জমি ক্রয় করলে জমির একটা দলিল থাকবে, জমির জন্য নামজারি করেছেন কিনা, এবং এইটার যদি আপনারা ইয়েভাবে করেন মানে শেয়ারিংয়ে কিনেন তাহলে বন্টননামা করেছেন কিনা, এটা মাথায় রাখতে হবে। এবং জমি ক্রয়ের তাহলে মূল কথা হলো দলিল থাকবে, নামজারি থাকবে, বন্টননামা থাকতে পারে ক্ষেত্র বিশেষে, এবং এই জমি ক্রয়ের যে টাকাটা সেটা আপনি ব্যাংকিং চ্যানেলে দিচ্ছেন কিনা এবং জমি ক্রয়ের পর্যাপ্ত টাকা আছে কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। 23এ বলা হয়েছে স্বর্ণালঙ্কার আসবাবপত্র ইলেকট্রনিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত বিবরণী। এই যে এই অ্যাসেটগুলো যদি আপনি কিনে থাকেন তাহলে তার বিবরণী থাকবে, আপনার একটা বিল ভাউচার থাকবে, তারপর টাকা পেমেন্ট করছেন সেটার মানি রিসিট থাকতে পারে, এরকম বিষয়গুলো থাকবে, সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখতে হবে। 24এ বলা হয়েছে বৈদেশিক ভ্রমণ সংক্রান্ত খরচের তথ্য বলে, যদি বিদেশে যেয়ে থাকেন তাহলে আপনার বৈদেশিক ভ্রমণের যে সংক্রান্ত যে তথ্যাবলী যে কাগজপত্র সেই কাগজপত্র রাখবেন, কত টাকা খরচ হলো তার একটা হিসাব থাকবে। 25এ বলা হয়েছে সন্তানদের শিক্ষা খাতে ব্যয় সংক্রান্ত। যদি আপনার স্কুলগামী কোনো ছেলে মেয়ে থাকে তাহলে মান্থলি কত টাকা খরচ দিচ্ছেন, বছরে কত টাকা খরচ, সেটার একটা হিসাব আপনি তৈরি করে ফেলবেন। নইলে দেখা গেল যে অনুমান বেসিসে একটা হিসাব দিতে হবে, অ্যাকচুয়াল হিসাবটা দেওয়ার চেষ্টা করবেন। 26এ বলা হয়েছে সকল প্রকার লোন সংক্রান্ত তথ্যাবলী, অর্থাৎ আপনি ব্যাংকের কাছ থেকে যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে ওই ব্যাংকের কাছ থেকে আপনি লোন স্টেটমেন্ট বা লোন সার্টিফিকেট নেবেন। লোন স্টেটমেন্টে বলা থাকবে কত টাকা ইন্টারেস্ট, কত টাকা প্রিন্সিপাল, কত টাকা পরিশোধ করছে এবং কত টাকা ডিউ রয়েছে। তাহলে ওই লোন স্টেটমেন্ট পেলে আপনি আপনার মোটামুটি লোনের ব্যালেন্সটা কনফার্ম করতে পারবেন, ইন্টারেস্ট এক্সপেন্স ফ্যামিলি হিসেবে চার্জ করতে পারবেন, লোনটা লাইবিলিটি হিসেবে শো করতে পারবেন। 27এ বলা হয়েছে অন্যান্য বিনিয়োগ সংক্রান্ত তথ্যাবলী, যেমন হাউস, ফ্ল্যাট বা কার বা অন্য কোনো সম্পদ যদি আপনি কিনে থাকেন, এই যে এখানে 27 নম্বরে, তার মানে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন অথবা বাড়ি কিনেছেন অথবা কার কিনেছেন, তাহলে এর রিলেটেড ডকুমেন্টসগুলো থাকবে, পারচেজ ইনভয়েস থাকবে। টাকাটা কিভাবে দিচ্ছেন মনে রাখতে হবে, যে টাকাটা আপনাকে এই সংক্রান্ত সম্পদগুলো দেখানোর জন্য টাকাটা ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, ব্যাংকিং চ্যানেলে দিয়ে দেন। 5 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন, কিন্তু 5 লক্ষ টাকার বেশি হলে তবে নর্মালি সম্পদ কিনতে আমি নর্মালি প্রেফারেন্স দেবো যে টাকাটা ব্যাংকিং চ্যানেলে দিবেন, এতে এভিডেন্স থাকবে। প্রবাসী করদাতাদের জন্য বৈদেশিক অর্থ বাংলাদেশে স্থানান্তর সংক্রান্ত তথ্যাবলী, যারা প্রবাসী রয়েছেন তারা যে টাকা বৈদেশিক মানে
ব্যাংকিং চ্যানেল ইউজ করে পাঠাচ্ছেন তার জন্য একটা তথ্য থাকবে, ব্যাংক স্টেটমেন্ট থাকবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু রাখবেন। এরপরে বলা হয়েছে যাদের ঢাকা শহরের মধ্যে বা যাদের ফ্ল্যাট বাড়ি রয়েছে তাদের কি থাকবে, দেখেন যে সিটি কর্পোরেশন ট্যাক্স, তারপরে খাজনা থাকবে, সিটি কর্পোরেশন কর বা পৌর কর, মিউনিসিপ্যাল ট্যাক্স, এই ধরনের তথ্যাবলীগুলো রাখবেন। এবং সেই বাসার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, এই সংক্রান্ত ডকুমেন্টসগুলো কিন্তু রাখবেন। কারণ কি, এই ডকুমেন্টস, এই খরচগুলো কিন্তু আপনার লিগ্যাল। আপনি যে খরচটা ক্লেম করতেছেন সেই খরচের এগেনস্টে কী ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে সেটা তো আপনাকে জানতে হবে, সেটা আপনার মাথায় রাখতে হবে যে এই ডকুমেন্টসগুলো লাগবে। ওই ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে এরপরে আপনি আপনার করযোগ্য আয়, ব্যয়, ইনভেস্টমেন্ট, অ্যাসেটস, লায়াবিলিটি সব ডিটারমাইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি রিটার্ন তৈরি করতে গিয়ে প্রাথমিক বা পূর্ব প্রস্তুতি হিসেবে এই ডকুমেন্টসগুলো কালেক্ট না করলে আপনি আপনার করযোগ্য আয় ডিটারমাইন করতে পারবেন না এবং সম্পদও ডিটারমাইন করতে পারবেন কত টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। 30-এ বলা হয়েছে উৎসে আয়কর কর্তন, আয়কর প্রদান সংক্রান্ত তথ্যাবলী। যদি উৎসে আপনি কর প্রদান করে থাকেন সেটা তথ্যাবলী, অথবা আপনার কাছ থেকে যদি কেউ কেটে রাখে, যেমন এফডিআর বা ডিপিএস এর ক্ষেত্রে ব্যাংক কেটে রাখতেছে, সেই ধরনের সার্টিফিকেট নিতে পারেন অথবা ব্যাংক স্টেটমেন্ট থেকে পাওয়া যাবে। তবে ক্ষেত্র বিশেষে সার্টিফিকেট কালেক্ট করা যায়। অনেক সময় কিছু ব্যক্তি যেমন কনসালটেন্সি সার্ভিস করেন, অন্য কোনো প্রতিষ্ঠানকে যখন কনসালটেন্সি সার্ভিস দেওয়া হয় তখন কিন্তু উৎসে কর কর্তন করা হয়, তো ওই ব্যক্তির ইনকামের এগেনস্টে। তাহলে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি উৎসে যে কর আপনি প্রদান করলেন সেখান থেকে একটা সার্টিফিকেট নেবেন যে আপনার আয়ের এগেনস্টে কত টাকা উৎসে কর কর্তন করা হলো। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই যে আমাদের যে ডকুমেন্টস, এইটা আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজনীয় দলিলাদি বা কাগজপত্র, অর্থাৎ এই দলিলাদি বা এই কাগজপত্র যদিও আমাদের আয়কর নির্দেশিকাতে অনেক কিছু বলা রয়েছে, কিন্তু ওইটার সাথে এটা এক্সট্রা বলা হলো। কেন বলা হলো, যে ওইটা নিয়ে আমরা আরও, আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে যে আয়কর রিটার্ন দাখিলের সময় কি কি ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, সেটার আলাদা ভিডিও রয়েছে, সেটা আপনারা ওই ভিডিও দেখে ডিটেলস বিষয়টা পেয়ে যাবেন। তবে এইটা হলো রিটার্ন মানে রিটার্ন তৈরি করার পূর্ব প্রস্তুতি হিসেবে এই ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে নিয়ে এরপরে রিটার্ন তৈরি করতে বসবেন। যাদের স্যালারি ইনকাম, স্যালারি সার্টিফিকেট ছাড়া বা স্যালারি স্টেটমেন্ট ছাড়া কি আপনি ইনকাম ক্যালকুলেশন করতে পারবেন? পারবেন না। কত ইনকাম হলো, কত আপনার এর মধ্যে থাকতে পারে জিপিএ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে আপনার বিভিন্ন ধরনের যে ডিডাকশানগুলো, সেই বিষয়গুলো, তার মানে স্টেটমেন্ট লাগবে। অথবা যদি যাদের সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম আছে, তো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম কনফার্ম করার জন্য আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে, মানে আয়কর সনদপত্র লাগবে, কত টাকা ইনভেস্ট করেছেন, কত টাকা ইন্টারেস্ট পাইছেন, কত টাকা ট্যাক্স কর্তন করা হয়েছে, এই বিষয়গুলো লাগবে। তাহলে প্রাথমিক বা পূর্ব প্রস্তুতি হলো এইটা। এই প্রাথমিক পূর্ব প্রস্তুতি হিসেবে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করলে আপনি আপনার করযোগ্য আয় ডিটারমাইন করতে পারবেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর যে টপিক ছিল সেটা হলো ব্যক্তি শ্রেণীর করদাতাদের করযোগ্য আয় নিরূপণের প্রস্তুতি নিচ্ছেন তো? মূল কথা হলো ব্যক্তি শ্রেণীর করদাতা যে বা যারা আছেন তাদের আয় নিরূপণের জন্য অথবা কর নির্ধারণের জন্য অথবা সম্পদ কত টাকা ইনভেস্ট করেছেন, এই পুরো বিষয়টুকু ডিটারমাইন করার জন্য আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন বা পূর্ব প্রস্তুতি নিয়েছেন কিনা, এই বিষয়টুকু আপনাদেরকে অবগত করার উদ্দেশ্যেই আজকের ভিডিওটি করা। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আশা করছি ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।